আমাদের যখন যারা ক্ষমতাসীন হয়েছেন তারা তাদের রাজনৈতিক আকাঙ্ক্ষা অনুযায়ী হচ্ছিল সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগ দিয়েছেন। তো বর্তমান যারা এই অন্তর্বর্তী সরকার ক্ষমতাসীন হওয়ার পরে আমরা দেখলাম যে অত্যন্ত তড়িঘড়ি করে 23 জন বিচারককে তারা নিয়োগ দিলেন। তো এটা আইন না করে এই ধরনের বিচারক পদে নিয়োগ দেওয়া আমি মনে করি যে এটা হচ্ছিল অত্যন্ত গর্হিত কাজ হয়েছে। এই কাজটা ওনাদের করা উচিত হয় নাই। যেখানে যেখানে সংবিধানের সংশোধন প্রয়োজন সেটা আপনি আপনার একটা কমিশন গঠন করে আপনি সেটা করতে পারেন। কিন্তু আমরা দেখেছি যে যাদের সমন্বয়ে আপনি যে 6টি কমিশন গঠন করেছেন এদের অধিকাংশই কিন্তু নট কম্পিটেন্ট এনাফ টু মানে ডিসচার্জ ডিসচার্জ দ্য জব অ্যাসাইন টু দেম। এখানেও কিন্তু আপনাকে হলো যোগ্য, দক্ষ এবং উপযুক্ত লোক বাছাই করার প্রয়োজন ছিল, সেটা কিন্তু আপনারা করেন নাই। যতদিন পর্যন্ত না আমরা এই সংস্কৃতি প্রতিষ্ঠা করতে না পারবো এবং যতদিন পর্যন্ত আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ না থাকবে এবং যতদিন পর্যন্ত গণতন্ত্রের প্রতি আমাদের সম্মান বা শ্রদ্ধা না থাকবে এবং সঠিক ভোটাধিকারের প্রতি আমাদের অঙ্গীকার না থাকবে, ততদিন পর্যন্ত কিন্তু আমরা আমাদের যে একটা যে মুক্ত পরিবেশে আমরা কিন্তু একটা সুন্দর স্বাধীন দেশ আমরা কিন্তু গড়তে পারবো না। আমি বলেছিলাম যে সংবিধানের 2টা আর্টিকেলের কথা বলেছিলেন, 94 এর ব্যাখ্যা আমি দিয়েছি, আরেকটা হয়েছিল 99 আছে যে সুপ্রিম কোর্টের একজন বিচারক অবসর পরবর্তী প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে অধিষ্ঠিত হতে পারবে না। তারপরে 5ম সংশোধনী দ্বারা বলা হলো যে বিচারিক বা আধা বিচারিক পদে উনি আসীন হতে পারবেন। পরবর্তীতে 5ম সংশোধনী বাতিল হলো, কিন্তু 5ম সংশোধনীর মাধ্যমে বিচারকদেরকে যে এই যে সুযোগটা দেওয়া হয়েছে বিচারিক বা আধা বিচারিক পদে আসীন, এটা কিন্তু বহাল রাখলেন। এখন আপনি দেখেন যে আমাদের যে আইন কমিশনের যে চেয়ারম্যান বা আইন কমিশনের যে সদস্য, এগুলো কিন্তু বিচারিক বা আধা বিচারিক পদ না। এবং আমাদের যে পতিত সরকার, আমরা দেখলাম যে পতিত সরকারের পক্ষে অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার বাতিল মামলার রায়টা পতিত সরকারের আকাঙ্ক্ষা অনুযায়ী দেওয়ার জন্য ওনারা কি করেছেন যে বিদায়ী প্রধান বিচারপতি যিনি ছিলেন খায়রুল হক সাহেব, তাকে তারা 3 মেয়াদের অধিক পরপর 3 মেয়াদ অর্থাৎ 9 বছরের অধিক সময় তারা আইন কমিশনের চেয়ারম্যান পদে বহাল রেখেছিলেন। এটা হচ্ছিল সংবিধানের অবজ্ঞায়, সংবিধানের উপেক্ষায়। বর্তমান ক্ষমতাসীনরাও কিন্তু আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারককে আইন কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ করেছেন। আইন কমিশন হচ্ছিল একটা গবেষণাধর্মী প্রতিষ্ঠান। একটা গবেষণাধর্মী প্রতিষ্ঠান যদি হয়, এটা তো বিচারিক বা আধা বিচারিক পদ না। তাহলে এই যে কাজটা যে ওনারা করলেন, এটা কেন ওনারা করলেন? তত্ত্বাবধায়ক সরকারের কাজ তো এটা না। আইন কমিশনের চেয়ারম্যানের পদ যদি আপনি খালি রাখেন কোনো অসুবিধা নাই, বা আইন কমিশনের চেয়ারম্যান পদে আপনি যদি যোগ্য বা উপযুক্ত লোককে নিতে চান, তাহলে আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে নেন বা একজন সুনামধন্য এবং যোগ্য এবং দক্ষ আইনজীবীকে নেন, একজন একাডেমিশিয়ানকে নেন। একজন অবসরপ্রাপ্ত বিচারককে কেন নেবেন? এবং একজন অবসরপ্রাপ্ত বিচারক তো সাংবিধানিক ভাবে বাড়িত এই ধরনের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে। ঠিক অনুরূপ আমরা দেখেছি যে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালকের পদ হচ্ছে, এটা হচ্ছিল একটা প্রশাসনিক পদ বা এটা হচ্ছিল একটা একাডেমিক পদ। এই পদেও আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারককে নেওয়া হয়েছে। তাহলে এই যে আমাদের যে এই যে বর্তমান যে বর্তমান অন্তর্বর্তী সরকার যদি আমাদের পতিত সরকারের মতো যদি সংবিধান এবং আইন লঙ্ঘন করে এ সকল কাজ যদি করে, তাহলে যে তাদের প্রতি যে জনগণের যে আস্থা বা জনগণের যে বিশ্বাস, সেই আস্থা বিশ্বাস তো থাকবে না। তারপরে আমরা দেখেছি যে বাংলাদেশে যে বিচারক নিয়োগের ক্ষেত্রে আমরা দেখেছি যে 54 বছর পর্যন্ত বিচারক নিয়োগে কোনো আইন হয়নি। অর্থাৎ হচ্ছিল আমাদের যখন যারা ক্ষমতাসীন হয়েছেন তারা তাদের রাজনৈতিক আকাঙ্ক্ষা অনুযায়ী হচ্ছিল সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগ দিয়েছেন। তো বর্তমান যারা এই অন্তর্বর্তী সরকার ক্ষমতাসীন হওয়ার পরে আমরা দেখলাম যে অত্যন্ত তড়িঘড়ি করে 23 জন বিচারককে তারা নিয়োগ দিলেন। তো এটা আইন না করে এই ধরনের বিচারক পদে নিয়োগ দেওয়া আমি মনে করি যে এটা হচ্ছিল অত্যন্ত গর্হিত কাজ হয়েছে। এই কাজটা ওনাদের করা উচিত হয় নাই। ওনারা 2 মাস অপেক্ষা করে একটা অর্ডিন্যান্সের মাধ্যমে ওনারা যদি বিচারক নিয়োগ আইন করতেন, তারপরে যদি এই নিয়োগ কার্যটা যদি দিতেন, তাহলে হয়তো এটা হচ্ছিল জনমানুষ দেখতে পারতো যে যোগ্য উপযুক্ত লোককে এখানে নেওয়া হয়েছে। এখন আপনি আহ সংবিধানের কথা বলবেন, আপনি আইনের কথা বলবেন। আপনি যদি সংবিধানের কথা এবং আইনের কথা বলেন, তাহলে আপনাকে অবশ্যই সংবিধান এবং আইন মেনে চলতে হবে। আর যদি আপনি সংবিধান এবং আইন যদি মেনে না চলেন, তাহলে আপনি যদি এই যে এই আমাদের যে এখানে ছাত্র প্রতিনিধি যিনি আছেন, সেটা আপনাদের আগে সুযোগ ছিল বা এখনো আমি মনে করি যে সুযোগ আছে, আপনারা হয়তো ঘোষণা দিতে পারেন। কিন্তু ঘোষণা দেওয়ার পূর্বে আপনাকে কিন্তু সকলের সাথে কিন্তু আলাপ আলোচনা করতে হবে এবং আলাপ আলোচনা করে ঐক্যমতের মাধ্যমে যদি আপনি যদি ঘোষণা দিতে পারেন, তাহলে সেটা হচ্ছিল দেশের জন্য কল্যাণকর হবে, দেশের জন্য মঙ্গলজনক হবে। আপনি যদি বিচ্ছিন্ন ভাবে যদি কোনো ঘোষণা দেন এবং সেটা হচ্ছিল একটা নৈরাজ্যকর এবং অরাজক পরিস্থিতির সৃষ্টি করবে। এবং আপনি আমাদের যে সংবিধানের যে প্রথম আর্টিকেল যেটা, সেটা বলা হচ্ছে কি বাংলাদেশটা হচ্ছিল একটা হচ্ছিল একক
সার্বভৌম এবং স্বাধীন রাষ্ট্র। তাহলে আপনি যদি সংবিধানকে আপনি যদি ছুঁড়ে ফেলে দেন এবং বলেন যে সংবিধানের কোনো অস্তিত্ব নাই, তাহলে তো আপনার বাংলাদেশ রাষ্ট্রেরও তো অস্তিত্ব থাকে না। এবং এখানে দেখা যাচ্ছে যে এখন আমাদের একটা সংবিধান আছে এবং সংবিধানে কিন্তু বিস্তারিত প্রত্যেকটা বিষয়ে কিন্তু সেখানে হচ্ছিল বিশদ আলোচনা আছে। পৃথিবীর অন্য আমেরিকার সংবিধান মাত্র হচ্ছিল 27টি অনুচ্ছেদ সমন্বয়ে গঠিত। পৃথিবীর অন্য কোনো দেশের সংবিধানে, ভারত ব্যতীত অন্য কোনো দেশের সংবিধানে কিন্তু এত বিস্তারিত ভাবে কোনো কিছু উল্লেখ নাই। আমাদের সংবিধানে সবকিছু বিস্তারিত ভাবে উল্লেখ থাকার পরেও আমরা দেখেছি যে অহরহ আমরা আমাদের যে পতিত সরকার তারাও সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্র পরিচালনা করেছে, বর্তমান সরকারও কিন্তু সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্র পরিচালনা করছে। এবং সেজন্যই আমি বলেছি যে আপনার একটা বিদ্যমান সংবিধান আছে, সেই সংবিধান আপনি মানেন না। এখন আপনি সংবিধান সংশোধন করে বা আপনি সংবিধান পুনর্লিখন করে আপনি যে সংবিধান মানবেন সেই নিশ্চয়তা আপনি কি দিতে পারেন? তো সেই নিশ্চয়তা যদি আপনি দিতে না পারেন, তাহলে যেভাবে দেশ চলছে সেভাবে আপনি দেশ চলান। এখন আমাদের যে আপনি যে সংস্কারের কথা যেটা বলছেন, সংস্কার এটা হচ্ছে যে চলমান প্রক্রিয়া। পৃথিবীর প্রতিটি দেশেই যে প্রতিটি দেশের সমাজ গতিশীল সমাজে যদি আইন স্থবির থাকে, তাহলে সেই আইন কিন্তু কখনো জন আকাঙ্ক্ষা বা জন আশা পূরণ করতে পারে না। তাহলে সমাজের পরিবর্তনের সাথে সাথে আইনের পরিবর্তন অবশ্যম্ভাবী হয়ে পড়ে। তাহলে আমাদের যে বর্তমানে আমাদের দেশের জন্য, আমাদের সমাজের জন্য যে ধরনের আইনের প্রয়োজন, যেখানে যেখানে সংবিধানের সংশোধন প্রয়োজন, সেটা আপনি একটা কমিশন গঠন করে আপনি সেটা করতে পারেন। কিন্তু আমরা দেখেছি যে যাদের সমন্বয়ে আপনি যে 6টি কমিশন গঠন করেছেন, এদের অধিকাংশই কিন্তু নট কম্পিটেন্ট এনাফ টু ডিসচার্জ দ্য জব অ্যাসাইন টু দেম। এখানেও কিন্তু আপনাকে যোগ্য, দক্ষ এবং উপযুক্ত লোক বাছাই করার প্রয়োজন ছিল, সেটা কিন্তু আপনারা করেন নাই। এবং এগুলো যদি আপনারা যতক্ষণ পর্যন্ত না করেন, আপনাদের যে ছাত্র প্রতিনিধি যারা আছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো যে আমি যখন দেখলাম যে নির্বাচন কমিশন গঠন পরবর্তী কিন্তু তারা সাথে সাথে এই নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করেছেন। এটা আপনারা একটা অত্যন্ত ভালো কাজ করেছেন। এভাবে আপনারা দেখেন যে আপনাকে যেটাই আপনি করবেন এটা হচ্ছিল জনগণের আশা অনুযায়ী। কিন্তু মানে সমন্বয়কদের কোনো দাবি তো মেনে নেয় না। আমরা দেখেছি যে সমন্বয়করা দাবি করেছে যে রাষ্ট্রপতির ব্যাপারে দাবি করেছে, ফারুকের ব্যাপারে দাবি করেছে, আলটিমেটাম দিয়েছিল নির্বাচন কমিশনের ব্যাপারে, কিন্তু শেষ পর্যন্ত ছাত্রদের চুপ করে যেতে হয়। এটা হয়তো একটা মানে এটা তো ধরেন যে এখন ধরেন এটা তো তাহলে অনেক পিছনের দিকে যেতে হয়। যে আমরা দেখলাম যে এই যে গণ অভ্যুত্থান পরবর্তী যে সরকার গঠিত হয়েছে, ওই সরকারে তো আমরা এখন দেখতেছি যে ছাত্রদের অভিপ্রায় অনুযায়ী বা ছাত্রদের আকাঙ্ক্ষা অনুযায়ী এখন ইউনূস সাহেব বলতেছেন যে উনি ছাত্রদের দ্বারা নিয়োগপ্রাপ্ত। আবার ইউনূস সাহেব নিজেই বলতেছেন যে উনার কাছে যে সকল নাম এসেছে ওই নাম থেকে উনি উপদেষ্টাদের নিয়োগ দিয়েছেন। তাহলে ওনার কাছে যে নামগুলো এসেছে এই নামগুলা কি, এখানে তো একজন ছাত্র প্রতিনিধি আছে, তাকে আমি জিজ্ঞেস করতে চাই যে ইউনূস সাহেব যাদেরকে উপদেষ্টা পদে নিয়োগ দিলেন, এই নামগুলো ইউনূস সাহেবকে কে দিয়েছে? কি আপনারা নাম দিয়েছেন? ওনারা যদি দিয়ে থাকেন তাহলে ওনারা কিসের ভিত্তিতে এই নামগুলো দিলেন? আর ওনারা যদি না দিয়ে থাকেন, যারা দিয়েছেন উনি এটা দেশের সামনে বা জাতির সামনে প্রকাশ করুক যে অমুকে আমার কাছে নাম দিয়েছে এবং ওই নাম থেকে আমি এদেরকে নিয়েছি এবং আমি কি কারণে উনি তাদেরকে নিয়েছেন সেটা উনি বলুক না। এখন উনি যেহেতু একদম দায়িত্ব নিয়েই একটা জাতীয় দৈনিকের যে সম্পাদকের কাছে সাক্ষাৎকার দেওয়াকালীন উনি বলেছেন যে ওনার আকাঙ্ক্ষায় এবং ওনার সুপারিশে উনি উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়োগ করেছেন এবং যাদেরকে তিনি নিয়োগ করেছেন তাদেরকে তিনি চিনেন এবং তাদেরকে তিনি জানেন। তাহলে হচ্ছিল যাদেরকে চিনেন না বা জানেন না, এই ধরনের অনেক দক্ষ বা যোগ্য বা উপযুক্ত লোক থাকা সত্ত্বেও যেহেতু তাদের নাম ওনার কাছে যায় নাই, সেজন্য উনি হয়তো তাদেরকে নিয়োগ দেন নাই। এই ওনার বক্তব্য দ্বারা তো এই বিষয়টা তো একদম স্পষ্ট হয়ে গিয়েছে। তা আমি বলবো যে আমরা এখন বর্তমানে যে পর্যায়ে আছি, আমাদেরকে যেহেতু ওনারা সংবিধান মেনে এবং সংবিধানের অধীন ওনারা শপথ নিয়েছেন এবং শপথ নেওয়া পরবর্তী ওনারা বলেছেন যে ওনারা এই সংবিধানের রক্ষণ, সমর্থন এবং নিরাপত্তা বিধান করবেন এবং ওনাদের শপথ পরবর্তী ওনারা একটা রেফারেন্সও নিয়েছিলেন সুপ্রিম কোর্ট থেকে 106 অনুচ্ছেদের অধীন। তাহলে যেহেতু আপনি সংবিধানের অধীন শপথ দিয়েছেন এবং আপনি অঙ্গীকার করেছেন যে আপনি সংবিধান মেনে চলবেন, তাহলে আপনাকে সংবিধান মেনে চলতেই হবে। আর মাঝপথে যদি আপনি বিকল্প অন্য কোনো কিছু করতে চান, তাহলে অবশ্যই আপনাকে সেখানে কিন্তু এটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে করতে হবে। জাতীয় ঐক্যমত ব্যতীত যদি কোনো কিছু যদি করা হয়, তাহলে আমি মনে করি এটা দেশের জন্য কল্যাণকর হবে না বা দেশের জন্য মঙ্গলজনক হবে না। এবং দেশের একজন নাগরিক হিসাবে আমি আমার অবস্থান থেকে বলতে পারি যে আমরা কখনো কিন্তু এই ধরনের অকল্যাণকর এবং অমঙ্গলজনক কোনো কিছু আমরা কিন্তু প্রত্যাশা করি না। তো আমার আপনার সবার এবং আমরা সম্মিলিতভাবে কিন্তু এই দেশটাকে গড়তে হবে। স্বাধীনতার
54 বছর পরবর্তী আমরা এখনো কিন্তু হয়তো একটা জাতীয় ঐক্যমত আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই। এবং আমাদের দেশে যে ধরেন এই যে নির্বাচন, এই নির্বাচন ব্যবস্থাই আমরা গড়ে তুলতে পারি নাই। এবং আমাদের যে রাজনৈতিক বিতর্ক, মূল রাজনৈতিক বিতর্কই হচ্ছে হলো যে একটা সরকারের মেয়াদ অবসান পরবর্তী কোন ধরনের সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন আমাদের যে বিভিন্ন রাজনৈতিক দল আছে তাদের হচ্ছে নিজেদের মধ্যে হচ্ছিল পারস্পরিক অনাস্থা, এবং পারস্পরিক অনাস্থার কারণে আমরা দেখেছি যে এখানে হচ্ছিল কেউ কাউকে বিশ্বাস করে না। আপনি যুক্তরাজ্যে আপনি তো দীর্ঘদিন যাবৎ বসবাস করছেন, বা যুক্তরাষ্ট্র আমরা দেখেছি যে একটা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে যারা বিজয়ী হয়, বিজিত দল তাদেরকে হচ্ছিল, বিজেপি দলের নেতা তাদেরকে ধন্যবাদ জানায়। আমাদের দেশে তো এই সংস্কৃতি এখনো আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই। যতদিন পর্যন্ত না আমরা এই সংস্কৃতি প্রতিষ্ঠা করতে না পারবো, এবং যতদিন পর্যন্ত আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ না থাকবে, এবং যতদিন পর্যন্ত গণতন্ত্রের প্রতি আমাদের সম্মান বা শ্রদ্ধা না থাকবে, এবং সঠিক ভোটাধিকারের প্রতি আমাদের অঙ্গীকার না থাকবে, ততদিন পর্যন্ত কিন্তু আমরা আমাদের যে একটা যে মুক্ত পরিবেশে আমরা কিন্তু একটা সুন্দর স্বাধীন দেশ আমরা কিন্তু গড়তে পারবো না। এবং সেই মুক্ত পরিবেশ সৃষ্টির দায়িত্ব আমাদের যে এই গণ অভ্যুত্থানের সাথে যারা সম্পৃক্ত ছিল সকলের, এবং সকলে যদি সম্মিলিত প্রয়াসে যদি আমরা দেশটাকে যদি এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। আর যদি আমাদের মধ্যে যদি বিভেদ দেখা দেয়, অনৈক্য যদি দেখা দেয়, তাহলে আমাদের আগামী দিন কিন্তু খুব একটা সুখকর হবে না।